ঘটনাটা হচ্ছে আমার মেজো কাকা ওই জ্ঞানেশ্বরী এক্সপ্রেস বারাসাতে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর সত্য ঘটনা তোমাদের কাছে আজকে তুলে ধরবো। যে ভাই ঘটনাটা শেয়ার করে তার নাম হচ্ছে জয় জয় ব্যানার্জি। জয় যে ঘটনাটা আমাকে শেয়ার করে বলে, দিদি এতটাই ভয়ঙ্কর একটি ঘটনা, না শুনলে আজকের ঘটনাটা তোমরা বুঝতে পারবে না যে আজকে তোমাদের সাথে কি হতে চলেছে। তোমাদের মন আজকে উলাট পুলাট হয়ে যাবে। আজকে দুটো ঘটনা আছে, দুটো ঘটনাই মারাত্মক ভয়ের। সবাইকে বলবো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সাথে থেকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। জয়ের সাথে যেই জিনিসটা ঘটে, জয় বলে, দিদি 2025 মানে আমাদের গত বছরের একটি ঘটনা। 2025-এর ঠিক পয়লা বৈশাখের পরের দিন ঘটনাটা ঘটে। পয়লা বৈশাখের দিন আমাদের অফিস ছুটি ছিল। ঠিক পয়লা বৈশাখের পরের দিন আমি অফিস যাই। আর পয়লা বৈশাখের মানে যেদিন ছুটি ছিল পরের দিন না সেরকম অফিসে কেউ একটা আসেনি। তো আমরা যেহেতু হয় কি, দুদিন একদিন ছুটি পেয়ে গেলে দেখবে পরের দিন অনেকেই কিন্তু নয় কোনো জায়গায় ঘুরতে চলে যায়, নালে পারে হয়তো কারোর বাড়ি চলে গেল, যারা কাজের মধ্যে থাকে যেতে পারে না। আবার অনেক সময় এরকমও হয়, হয়তো বাড়িতেই আছে কিন্তু আলিশির ক্ষেত্রে হয়তো আসতে পারলো না। অনেক রকম কিন্তু রিজন হতে পারে। জয় বলছে, আমি সেদিনকে অফিসে যাই। অফিসে যাওয়ার পর দেখলাম মোটামুটি অফিসে খুব কম সংখ্যকই আমার স্টাফরা এসছে। তো আমি যথারীতি কাজ করলাম। কাজ তো করতেই হবে, অফিসে যখন চলে গেছি ফিরে তো আসতে পারবো না, সাইন করে ঢুকতে হয়। তা আমি অফিসে সারাটা দিন যেরকম কাটানোর কাটাই। সন্ধ্যা 6:15 আমাদের অফিস থেকে বের হই প্রত্যেক দিন। হয়তো কোনো দিন একটু 5-10 মিনিট এদিক ওদিক হয়ে যায়। তো সেদিন 6:15 বের হই। যখন আসছি তখন আমার সাথে আমাদের ওখানে মানে অফিসের ওখানে একটা দোকানে আমি ওই টিফিন কোনো সময় না নিয়ে গেলে পরোটা চাউমিন এগুলো ওনারা করে, ম্যাগি, তো ওই দোকানে আমি টিফিন খাই। তা সেই দিনকে হঠাৎ আমি যখন আসছি আমার সাথে ওই দোকানের কাকিমার দেখা হলো। কাকিমা আমাকে বলল, জয় বাবা তুমি আজকে এসছিলে? আজকে তো একদম দোকানে বিক্রি হয়নি, কারণ স্টাফ সেরকম আসেনি তো, আর প্রায় অনেকে তো নিয়ে আসে খাবার। আমি বললাম যে, কাকিমা কি করবেন বলুন, যদি মানুষ না আসে তাহলে পরে আপনার বিক্রি হবে কি করে? আপনার তো দোকানের ওপরেই সব কিছু, আর আমাদের এই যে অফিস রয়েছে অফিসের ওপর। তা তখন উনি বললেন যে হ্যাঁ, এই কথা হচ্ছে। তো এবার কথা বলতে বলতে আমার যে ট্রেনটা ছিল 6:30, মানে 6:30 ট্রেনটা বেরিয়ে যায়। তো আমার মানে বেরিয়ে যাওয়ার পর আমি তখন ভাবলাম যে ট্রেনটা তো মিস করে গেলাম, কি করে যাব? ভায়া হয়ে যদি যাই তাহলে অনেকটা লেট হয়ে যাবে। তাহলে কি আমি পরের ট্রেনের জন্য অপেক্ষা করব? তো কাকিমা যেহেতু উনি তখনও আমার সাথে কথা বলছেন, তো আমি ভাবলাম ঠিক আছে চলো, কাকিমা যখন কথা বলছে তাহলে দাঁড়িয়ে পড়ি। কাকিমাও চলে যাবে আর আমিও আমার মতো ট্রেন আসলে উঠে যাব। তা কাকিমা ওই সময় কিন্তু বেরিয়ে চলে যায়। আমি তখনও পর্যন্ত ওখানে দাঁড়িয়ে। তো দাঁড়িয়ে থাকতে থাকতে আমার ট্রেন ঢুকলো 7:15। তো আমি তখন ট্রেনে উঠি। দিয়ে আমি বাড়ির রাস্তায় যখন যাব, বারাসাতে আমি নামি। বারাসাতে যেতে যেতে ট্রেনটা অনেকটা ফাঁকা হয়ে গেছে ওই সময়টা। মনে হয় সেইটা অফিস টাইম যদিও, কিন্তু সেদিন না ট্রেনটা যেন ফাঁকা ফাঁকা। আমি নামলাম, নেবে আমি বারাসাত প্ল্যাটফর্ম থেকে সাইড দিয়ে নেবে আমি হেঁটে যাচ্ছি। যে দিকটা চাপাডালি মোড় আসতে হয় বারাসাত থেকে, বা চাপাডালি মোড় যেতে গেলে যেখান থেকে যেতে হয় সেদিকে আমার বাড়ি। তো আমি ওই চাপাডালি মোড়ের দিকে মানে আসছি। তো ওখানে আসতে একটা জায়গায় পুকুর আছে, একটা বড় পুকুর, তোমরা যারা যাতায়াত করো জানবে। আমি ওই জায়গাটার নাম বলছি না। আমি জানি জায়গাটার নাম, ভাই বলেছে, আমি হাইট রাখছি। ওখানে পুকুরের ওখানে একটা ডাস্টবিন আছে। ভাই বলছে, দিদি আমি যখন হেঁটে আসছি রাস্তায় লোক নেই,
মানে আমি জানি না কেন সেদিন পুরো ফাঁকা ফাঁকা হেঁটে আসছি। তো কানে আমার হেডফোন, আমাকে বাড়ি থেকে ফোন করলো, করে বললো কিরে এখনও বাড়ি আসলি না? আমি বললাম না, 6:15 ট্রেনটা আমি মিস করে গেছি, মাকে বললাম। মা বললো তাহলে কোথায় আছিস? আমি বললাম বাড়ার সাথে নেমেছি, আসছি। তা মা আমাকে আসার সময় বলল যে বাবা অনেক দিন ধরে মোচা খেতে চাইছে, তুই আসার সময় একটু বাড়ার সাথে নেবে, মোচা দেখিস তো বাজারে পাস কি না। সকালবেলা বাবা গিয়েছিল, বাবা পাইনি, তুই যদি পাস আসার সময় মোচা নিয়ে আসবি। তো ভাই বলল এখন আবার মোচা? সকালবেলা এনে দিয়ে যেতাম। বললো না তুই এখনই নিয়ে আসবি। বললো ঠিক আছে। তো ভাই মোচা টোচা নেয়, নিয়ে যখন ওই রাস্তা দিয়ে আসছে, হঠাৎ ভাই দেখছে ডাস্টবিনের ওখানটা কেউ একটা বসে আছে। মানে যেরকম দেখবে মাথায় ঘোমটা দিয়ে যদি কোনো বউ বসে থাকে, ঠিক ডাস্টবিনের ওখানটা মাথায় ঘোমটা দেওয়া কেউ একটা বসে রয়েছে ওই নোংরার মধ্যে। ভাই দূর থেকে দেখে ভাবছে যে এটা কি। তো ও যথারীতি তাড়াতাড়ি কানে হেডফোন ছিল, গান শুনতে 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 সামনেটা আসে, দেখছে একটা মানে ময়লা, একদম নোংরা জীর্ণে জড়া একটা ছেঁড়া কাপড় পরে একজন ওই মানে তোমার ডাস্টবিনের যে ময়লা ফেলা হয়, কি ময়লা পড়ে আছে আমি বলতে পারবো না, অনেক রকমের তো ময়লা মানুষ ফেলে, ওইখানেও বাবু বসে আছে। তখন আমি হট করে বললাম এই পাগলি, নোংরার মধ্যে বসে আছিস কেন, যা অন্যদিকে যা। এই কথাটা আমি বলি, বলতে না ও আমার দিকে তাকালো। যখন তাকালো না, মুখটা না পুরো কালো, মনে হচ্ছে যেন কালি মেখেছে, এত কালো মুখটা, আর চোখগুলো না মানে জল জল করছে, মনে হচ্ছে আগুনের পিণ্ড চোখে জ্বলছে। আমার না হঠাৎ দেখে মানে প্রচণ্ড ভয় লাগে। মানুষের মুখ কখনো কালো হতে পারে, কিন্তু চোখ ভাই জ্বলবে কেন? এত লাল টকটক করছে চোখটা, মানে মনে হচ্ছে না চোখ থেকে যেন মনে হচ্ছে আগুনের মানে ফোয়ারা বেরোচ্ছে। আমি আর কিছু বলিনি, হাতে মোচাটা নিয়ে সোজা আমি একদম বাড়িতে আসলাম। মাকে মোচাটা দিতেই মা বললো এত বড় মোচা এনেছিস? আমি বললাম হ্যাঁ বড় মোচা পেলাম, নিয়ে আসলাম। যাই হোক, আমি হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে আসি, মাকে বললাম মা একটু গরম গরম কফি করো তো। মা বলছে কফি খাবি এখন? আমি বললাম হ্যাঁ কফি করো না তুমি, আমি কফি খাবো, আমার মাথাটা ধরেছে। মা বললো ঠিক আছে দাঁড়া আমি আনছি। তো মানে এই জয় ভাই যে ভয় পেয়েছে সেই কথাটা তার মাকে সে বলবে, কিন্তু তার মাকে সে বলতে পারছে না। যাই হোক, তো জয় ভাইয়ের মা কপি করে দেয়, কপি করে দেওয়ার পর বলছে মা সামনে বসো তো, তোমার সাথে আমার কিছু কথা আছে। তো তার মা তখন যথারীতি বসে যে ছেলে কিছু বলবে। তো তখন জয় ভাই পুরো বিষয়টা বলে যে মা এরকম আমার সাথে আজকে ঘটেছে, আসার সময় আমি যখন আসছিলাম এরম এরম ব্যাপার। তখন বলছে কই রে, আমরা ওখান থেকে এত যাওয়া আসা করি, কোথায় কোনো সময় কোনো পাগলি টাগলি তো ওখানে দেখিনি, তাও রাতের বেলা ওরকম ময়লার মধ্যে বসে আছে, মনে হয় নতুন কেউ এসছে, মা এটা বলে। তো বলে ছাড় ও সব ছাড়, ও পাগল ছাগল মানুষের কথা। তুই রাতের বেলা গরম গরম ভাত করছি, আর ইলিশ মাছ রান্না করেছি, কালকে মোচার ঘন্ট করব। ইলিশ মাছের মাথাটা রেখে দিয়েছি, ওইটা দিয়ে মোছা হবে। আর তুই এখন মাছ ভাত খাবি না আর কিছু করব? তো তখন জয় ভাই বলে যে না তুমি ওই গরম গরম একটু মাছের ঝোল দিয়ে ভাত দিয়ে ওইটা খেয়ে শুয়ে পড়বো, আর শরীরটা খুব একটা দিচ্ছে না, ভাবছি কালকে অফিস যাব না। তো তখন জয় ভাইয়ের মা বলে যে কেন অফিস যাবি না কেন, অফিসের সাথে কি হয়েছে তোর? বলছে না কিছু হয়নি, অ্যাকচুয়ালি আমার কালকে অফিস যাওয়ার কোনো ইচ্ছা নেই, আজকে গেছি অনেকেই আসেনি, আবার কালকে যাব, তারপরে সত্যি কথা বলতে শরীরটা আজকে ঠিক ভালো লাগছে না। তো জয় ভাইয়ের মা তখন বললো দেখ তাহলে পরে জোর করে তো পাঠাবো না, যদি ভালো না লাগে তাহলে তুই থেকে যা। যাক ভালো কথা। এইবার জয় জয় কিন্তু রাতের বেলা মাছ ভাত খেয়ে শুয়ে পড়ে। বলে দিদি আমি রাতের বেলা যখন শুই, আমার না হঠাৎ করে মধ্যরাতে ওই তখন আনুমানিক মানে 2-2:30 বাজে,
আনুমানিক, আমি এরকম সময় কোনো সময় ঘুম থেকে উঠি না, আমার মানে ঘুম ভাঙেও না। হঠাৎ করে ওই রাতের বেলা আমার না ঘুমটা ভেঙে যায়। যখন আমার ঘুম ভাঙলো, আমি কি বলবো, মানে জানি না কে বিশ্বাস করবে কে বিশ্বাস করবে না। আমি দেখলাম আমার পুরো ঘরে, আমার মানে সামনে খাটের একটা সাইড, আমি তো একটা কোণ করে শুই, আমার খাটটা অনেক বড়, আমি একটা কোণে শুই। আমার খাটের পাশে একজন ছোট বাচ্চা নিয়ে দুজন শুতে পারবে, বা দুটো বাচ্চা শুতে পারবে, এতটা জায়গা থাকে। ওখানে দেখছি ঠিক যেরকম সেই পাগলিটাকে ডাস্টবিনে দেখেছিলাম, ওই রকমই একজন মাথায় ঘোমটা দিয়ে কেউ বসে রয়েছে। অন্ধকার ঘর, নাইট রুম জ্বলছে একটা ইয়েলো কালারের, যার আলো মানে হালকা একদম, কিন্তু ওই আলোতে তার মুখদর্পণ আমি করতে না পারলেও একটা যে অবয়ব বসে আছে, তার যে একটা আকৃতি মাথায় ঘোমটা দিয়ে বসে থাকার, সেটা কিন্তু আমি পরিষ্কার বুঝতে পারছি, পরিষ্কার। আমি হঠাৎ মনে পড়ল, ডাস্টবিনে তো আমি এরকমই দেখেছিলাম, মাথায় ঘোমটা দেওয়া কেউ বসেছিল। আমি না সাথে সাথে উঠেই আমার পাশে মানে দেয়ালেই আমি লাফ দিয়ে গিয়ে লাইটের সুইচটা দিই। লাইটের সুইচটা দিতেই আমি দেখলাম না, কিছু তো নেই, কিচ্ছু নেই। আর সব থেকে অদ্ভুত ব্যাপার যেটা, যদি আমার চোখে ভুল হতো, দেখাটা আমার ভুল হতো, যদি হয়তো ভাবনার কারণে আমি ওই জিনিসটাকে অনেকবার ভেবেছি, চোখটা জ্বলছিল, মুখটা কালো, কি বিকট দেখতে হতে পারে, কিন্তু পচা ডাস্টবিনের গন্ধটা সারা সময়টা আমি যখন ছিলাম ঘরে, অফিস থেকে আসার পর বা তার আগে কোনো দিন আমি ওরকম দুর্গন্ধ বের হতে আমি পাইনি। তাহলে আজকে হঠাৎ ডাস্টবিনের পচা দুর্গন্ধ আমার ঘর থেকে কেন বেরোচ্ছে? আমি সাথে সাথে দরজা খুলে মা মা করে মায়ের ঘরে যাই। মা আমাকে বললো, কি হয়েছে রে জয়, কি হয়েছে, এই রাতের বেলা চিৎকার চেঁচামেচি করছিস? আমি মাকে বললাম, মা আমার ঘরে চলো তো, মাকে নিয়ে আসি। বাবাও আসে সাথে। মা ঢুকেই বলছে, তোর ঘরে কি বিকট গন্ধ, পচা গন্ধ, কি রে, এরকম দুর্গন্ধ বেরোচ্ছে কেন, কি রেখেছিস ঘরে? আমি মাকে বললাম, এই জন্যই তো তোমাকে এনেছি, আমার ঘরে তো কোনো কিছু রাখিনি, আমার ঘরে কি রাখবো, কোনোদিন কোনো কিছু রাখিনি। মোজাটাও আমি বাইরের সিঁড়ির তলায় খুলে আসি, মোজা থেকে একটা দুর্গন্ধ বের হয়। আজ আমার 22 বছর বয়স, 22টা বছরে আমার রুম থেকে আমি কোনোদিন কোনো নোংরা গন্ধ, পচা পাইনি। আর আজকে হঠাৎ ডাস্টবিনের গন্ধ পাচ্ছি, এটা কি করে সম্ভব? আমাকে তখন মা বলল যে, সত্যি তো, এটা কি করে সম্ভব? তাহলে কি ব্যাপার বলতো বাবু? আমি তখন মাকে বললাম, মা তোমাকে আমি বললাম না তখন ওই কথাটা, হতে পারে তার সাথে এটা কোনো কিছু যুক্ত। মা তখন বললে, এটা তো ভালো কথা না, যদি তাই হয় এটা তো ভালো কথা না। মা আমাকে নিয়ে রাতের বেলা ওই ঘরেই মা আমাকে নিয়ে শুলো, বললো তুই আমার সাথে শো। মায়ের সাথে শুলাম। আমার রাত্রে ঘুম হয়েছে, আমার আর ঘুম ভাঙেনি, কিন্তু আমার মা ঘুমায়নি, কারণ আমার মা ঘুমায়নি এই কারণে মায়ের মাথায় ওই জিনিসটা ঘুরছিল। আর সত্যি তো ডাস্টবিনের গন্ধ আমার ঘরে তো এর আগে কোনোদিন পাইনি, তাহলে হঠাৎ করে আজকে ডাস্টবিনের গন্ধ বেরোচ্ছে কেন? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। মা সকালবেলা আমাকে তুলে নিয়ে, আমাদের কাছেই একটা কালীবাড়ি আছে, ওখানে মা প্রায় মঙ্গলবার শনিবার করে পুজো দেয়, ওই কালীবাড়িতে মা আমাকে নিয়ে যায়। যখন মা আমাকে ওখানে নিয়ে গেল কালীবাড়িতে, তখন তারা দেখে বলল যে এই ছেলেটার মধ্যে কোনো খারাপ পিচ্চাসিনী ওকে ধরেছে। ও যখনই পচা দুর্গন্ধ পাচ্ছে, তার আগে সেই পিশাচিনী তার ঘরে উপস্থিত থাকছে, এটা বুঝতে হবে। কালকে যা দেখেছে সেটা ও মিথ্যে বানানো কোনো গল্প না, ওটা সত্যি, ওটা সত্যি। তো যাই হোক, তখন মা বলে যে, বাবা আপনি এরকম কিছু করে দেন যাতে আমার ছেলের মানে এই যে পিশাচিনী আপনি বলছেন, এইসব জিনিস থেকে আমার ছেলে যেন উদ্ধার পায়। তখন উনি আমাকে
একটা হোম যজ্ঞর পুজো করেন, করে কিছুটা হোম যজ্ঞের পুজোর যে পোড়া ছাই সেটা ঠান্ডা করে উনি আমাকে দেন। বললো এটা ঘরের চার কোণে ঘরে ছিটিয়ে দিবি, মানে রেখে দিবি, এটা কাপড়ের পোটলা করে রাখলে ভালো, তাহলে তুলে ঝাড় দিয়ে আবার বসিয়ে দিবি, এমনি রাখলে ঝাড় দিলে আবার ডেলি দিতে হবে। তো একটা লাল কাপড়ের পোটলা করবি, একটা একটা করে 4টে করে 4 কোণে বসিয়ে দিবি। কথা মতো কাজ মাদুলিদায় ধারণ করে। মানে তাদের বাড়িতে অদ্ভুতভাবে সেই ক্রিয়াটা করার পর জয়ের ঘরে ঢুকতে পারতো না সেই পিশাচিনী, কারণ বাড়িটা বন্ধন হয়ে যায়, ও শরীরও বন্ধন করে দেয়, ওকেও ধরতে পারতো না। কিন্তু দুর্ভাগ্যবশত মা বাবা যেই ঘরে থাকতো সেই ঘরে ওই পচা দুর্গন্ধটা বের হতে শুরু করলো। মা তো জানে অ্যাকচুয়ালি বিষয়টা, মা সাথে সাথে পরের দিনকে যায় সেই তান্ত্রিকের কাছে, মানে সেই কালী মন্দিরে সে তান্ত্রিক থাকেন, পূজারীও উনি, আবার তান্ত্রিকও। ওনাকে গিয়ে সবটা বলে। উনি তখন বলল, ও আচ্ছা, তার মানে এখন তোর ছেলের ঘর ছেড়ে তোদের ঘরে এসছে। উনি তখন ওনার মতো করে উনি আবার হোমযজ্ঞ করে কাজ করে দেয়। তারপর পুরো বাড়ি পরিষ্কার ক্লিন হয়ে যায়, পুরো ঊর্জাটা তখন একদম মানে পজিটিভ হয়ে যায়, যেটা নেগেটিভ হয়ে গেছিলো। এরকম দেখবে হঠাৎ হঠাৎ বাড়িতে দুর্গন্ধ, হঠাৎ করে তোমার বাড়িতে এরকম দুর্গন্ধ বেরোচ্ছে, হঠাৎ করে দেখবে শব্দ হওয়া, কিছু নেই, দেখবে ঘরের মধ্যে মনে হচ্ছে কেউ হেঁটে চলে বেড়াচ্ছে, বা তোমার বারবার মনে হচ্ছে যে তুমি ছাড়াও কিছু একটা আছে যে তোমাকে দেখছে। দেখো আমাদের সব থেকে বড় হচ্ছে আমাদের 6 সেন্স। শরীরে যখন কোনো 6 সেন্স আমাদের জানা দেয় কোনো কিছু, তখন ভাববে সেই জিনিসটা ওখানে প্রেজেন্ট আছে। যখনই তোমার শরীর কিছু জানাবে, তোমার মন সেই উত্তরটা তোমাকে দিয়ে দেবে সাথে সাথে। অনেক সময় দেখবে আমাদের ব্যাক সাইডে দেখবে বাথরুমে গিয়ে স্নান করছে, হয়তো কোনো পিঁপড়ে পড়লো বা কোনো কিছু পড়লো, তুমি কিন্তু ব্যাক সাইডে তোমার পিঠে পড়ছে পেছনে, তুমি চোখে দেখতে পাচ্ছ না, কিন্তু তোমার শরীর তোমাকে স্পর্শ করিয়ে দিচ্ছে, শরীরে একটা কাটা একটা ভাইব্রেন্ট হচ্ছে, তুমি বুঝতে পারছো তোমার শরীরে কিছু একটা পড়েছে, তুমি হাত দিয়ে বা জল দিয়ে ফেলে দিলে, তোমার তখন মস্তিষ্ক বলে দেবে যে পিঁপড়ে পড়েছে বা আরশোলা তোমার পিঠে বসেছে, কিছু একটা তোমার তখন মাইন্ড তোমায় বলে দেবে আরে এইটা পড়েছে। এই জিনিসটা কিন্তু হয়। তাই জন্য আমি বলবো সব সময় বাড়িতে যখনই এরকম কিছু প্যারানর্মাল কিছু বুঝতে পারছো ঘটছে বা হতে পারে বা হচ্ছে, তখন সাথে সাথে অভিজ্ঞ কারোর সাথে পরামর্শ করো। নিজেরা এই জিনিসগুলোকে নেগলেন্সই করবে না। আমি এরকম প্রচুর মানুষের কাজ করেছি, আমি দেখেছি যে তার সন্তান রীতিমতো পজেস্ট হয়ে গেছে, মানে একদম তার শেষ সময়, কিন্তু তার মা বাবার কোনো রকম গাই নেই, কোনো হেলদোলই নেই, তাকে জানানো সত্ত্বেও সে বলছে ঠিক আছে দেখছি, হ্যাঁ বলবো, মানে তাদের কথার মতো কোনো এনার্জি নেই। ছেলেটার এমন বা মেয়েটার এমন খারাপ অবস্থা, সেই জাতক বা জাতিকাকে এনি হাও তাকে সাথে সাথে প্রোটেকশন দেওয়া দরকার, কিন্তু মা বাবা বোঝে না। এবার দেখো যেহেতু আমি এসব কাজ করি, তো আমি যদি কাউকে বলতে যাই না, তো লোকে ভাববে কি বলো তো, ও দিদির মনে হয় টাকার দরকার, টাকার জন্য বলছে। না, টাকার দরকার না, ওরকম টাকা না, আমি অনেক ছেড়ে দিই কাজ, আমি নিই না। আমার ইচ্ছে না হলে, আমার শরীর না দিলে, আমার বড় মা আমাকে অনুমতি না দিলে আমি অনেকের কাজ নিই না। হতে পারে এরকমও যে কারোর কাজ নিইনি, সে শুনছো, আমার মা অনুমতি না দিলে আমি নিই না। মা অনুমতি দেওয়ার আগে আমার শরীর আমার মন আমাকে বলে দেয় এই কাজটা তুই করতে পারবি না, এটা হবে না, হবে না। তাহলে তোমাদের বলি একটা ঘটনা এখানে, তারপর আরেকটি ঘটনা আছে অবশ্যই, আরও লোমহর্ষক একটা ঘটনা বলি। কয়দিন আগে আমি বাজার কলকাতায় গেছিলাম কিছু টুকিটাকি জিনিস কিনতে, ওই প্রিন্সের জন্মদিনের আগে আগে ওর জন্যই গেছিলাম। তা ওই নিয়ে আমি বেরিয়ে, সামনেই বাজার কলকাতার অপর সাইডে একটা ফুটপাতে দোকান আছে যেখান থেকে জল খাই আমি, মানে বোতল কিনি আমি, বাইরে গেলে সবসময় বোতল কিনেই খাই, বাড়ি দিয়ে নিয়ে গেছিলাম শেষ হয়ে গেছে। তো আমি যখন জলের বোতল চাইছি, তো
যে মানে দোকানি ছিল, উনি তখন বলছে যে প্রিন্সকে একটা ছোট্ট কাঁচি দিয়ে বললো প্যাকেটটা কেটে জলটা বের করে নাও, 12টা জল সিল করা আছে। তো ও যখন কাঁচি দিয়ে কাটছে, ওর অপর সাইডে একজন বয়স্ক মহিলা, মোটামুটি ওনার 60-63 বছর বয়স। মহিলাটি, যদি আমার ভিডিও থাকে আমি তোমাদের দিয়ে দেবো, মুখটা হাইড করে, কারণ ভিডিও করছিল যখন প্রিন্স উনি বলছিল ওনার মুখটা না দিতে। মানে বাড়িতে গোপাল আছেন তো সত্যি। আর তারপরে আমি হনুমানগিরিতে বড় মেয়েতে আমি গেছি। আমি এটা জানি যে না ডাকলে উনি যাওয়া যায় না, কিন্তু আমি গেছি, দেখেছে বলেই গেছে। মানে বাবা ওনার আমি ভীষণ অস্তিত্ব অনুভব করি, ভীষণ। ও নেই আমার কাছে, এক সপ্তাহ হয়ে গেল। আমি ওই একা ওই ক্ষেত্রের মধ্যে থাকি। ও ছিল আমার চোখ ছিল কেন এই গাড়ি শুধু আমার চোখে পড়ে। আসুন আসুন। যদি থাকে ভিডিওটা আমি তোমাদের দেব। তা উনি তখন হট করে প্রিন্সকে বলছে যে আমি কি ঠিক দেখছি, উনি কি সোনামা যে মানুষের ভালো করে, আমি ভিডিও দেখি। তখন বলছে হ্যাঁ। তখন উনি সাথে সাথে কাঁদতে কাঁদতে এসে আমার হাত দুটো ধরে আমাকে বলছে যে মা আমাকে তুমি বাঁচাও। আমি বললাম কি হয়েছে? তখন বললো আমার নাতি আমার সাথে থাকে না, তার মা ছেড়ে দেয়, তার মা অন্য জায়গায় বিয়ে করে, নাতি আমার কাছে ছোট থেকে মানুষ হয়, পড়াশোনা শিখে, ওনাদের সব দিক থেকে আর্থিক অবস্থাও ভালো, বেশ নাম ডাক আছে ওনার কথা মতো। তো বলল যে তুমি আমার নাতিকে ঠিক করে দাও। আমি বললাম ঠিক আছে। নাতির আমি ফটোটা চাইলাম, তা উনি একটা ফটো আমাকে দেখালেন বের করে। আমি ফটোটা আমার ফোন দিয়ে ফটো তুলে নিলাম। আমি বাড়িতে এসে দেখলাম, আমি যেটা দেখলাম ওনার নাতি একটি মুসলিম মেয়ের সাথে সম্পর্ক করেছে, যেখান থেকে ওনার নাতিকে ফেরানো যাবে না, ফেরানো। আমি কিন্তু ওনাকে বলতে পারতাম যে আমি করে দেবো, আমাকে এই দিন, আমার ওই লাগবে সেই লাগবে। হ্যাঁ, আমি কিন্তু কোনোদিন ভণ্ডামি করতে শিখিনি, ভণ্ডামি করব না। আমার কাজ শরীর খারাপ হলে বন্ধ করে দেবো, নেব না। যেরকম এখন আমি 2-3 দিন ধরে কাজ বন্ধ রেখেছি, তো অসুবিধা নেই। কিন্তু সত্যি কথা বলতে কারোর সাথে প্রতারণা করতে পারবো না, কারণ প্রতারণার টাকা না কখনো হজম হয় না, ওটা করতে পারবো না। আমাকে অনেক করে উনি ফোন করেছেন, অনেক করে বলেছেন যে আমার নাতিকে তুমি পারবে। আমি বলছি না আমি পারবো না। উনি বলেছেন, উনি অনেক জায়গায় গেছেন, বলছে প্রচুর টাকা আমি ঢেলেছি, প্রচুর টাকা, হিসাব করতে বসলে 1 লাখ ছাড়িয়ে যাবে। নানা জায়গায় ঘুরে কিন্তু কেউ আনতে পারিনি, কেউ না। বলেছে এনে দেবো, যা করতে দিয়েছে তাই করেছে নিষ্ঠাভাবে, কিন্তু এনে দিতে পারিনি। হ্যাঁ, তবে যদি মা আমাকে আদেশ করতেন, কাজটা যদি আমি নিতাম, 100% ওনার নাতি ফিরে আসতো। এবার চলো আমরা দ্বিতীয় ঘটনা শুনবো। আমি চেষ্টা করছি দ্বিতীয় ঘটনাটা তোমাদের ভয়েসটা পুরো তুলে ধরি, আমি না বলে, ওটাই ভালো হবে। চলো এবার আমাদের এই যে ঘটনাটা পাঠানো হয়েছে, এই ঘটনাটা আমি তোমাদের কাছে শোনাবো, শোনো তোমরা। হ্যাঁ, দাঁড়াও 1 মিনিট। আর দিদিভাই, আমার গলার অবস্থা খুবই খারাপ, মানে আমার শরীরটা খুব খারাপ। যদি কোনো আওয়াজে অসুবিধা হয় একটু মানিয়ে নিও। হ্যাঁ, ঘটনাটা এবার আমি শুরু করছি দিদিভাই। মাঝে মাঝে বিঘ্ন ঘটছে, ফোন করছে ওর জন্য। এবার আমি শুরু করছি। ঘটনাটা হচ্ছে আমার মেজ কাকা ওই জ্ঞানেশ্বরী এক্সপ্রেস 2010 সালের 27 মে যেখানে হয়েছিল ঘটনাটা, উড়িষ্যার মাঝামাঝি মেন লাইনের সময় আর কি ঘটনাটা। ট্রেন চলছিল জ্ঞানেশ্বরী এক্সপ্রেস, খুব ফাস্ট চলছিল, একদম লাইন মাত্র বরাবর। তো ট্রেনটা হঠাৎ করে যেতে যেতে খুব মর্মান্তিক একটা অ্যাক্সিডেন্ট হয়, এবং সেটা পানাপুকুরের, মানে যেটা পানাপুকুর মানে মালগাড়ি, হ্যাঁ মালগাড়ির উপরে ট্রেনটা
মানে 3টে কি 4টে বগি উপরে উঠে যায় এবং খুব খুব আর্তনাদ, যেটা লোকমুখে আমার কাকা শুনেওছে যে খুব আর্তনাদ হয়েছে, এবং আশেপাশে সবাই, আমার কাকা নিজেও শুনেছে এবং আশেপাশে সবাইও শুনেছে যে কি চিল্লানো, ট্রেন দুর্ঘটনা, সেই মর্মান্তিক ঘটনাটা। ট্রেন থেকে আগুন জ্বলে উঠেছিল এবং ট্রেনের যে বগিগুলো সব মালগাড়ির উপরে উঠে গেছিল। খুব খুব মানে খুবই, আমার কাকা এখনো সেটা ভাবলে চোখে জল চলে আসে সেই ঘটনা। কিন্তু আমাদের কাকার যে ওখানে গ্রামবাসীরা কেউ বেরোয়নি, কারণ ওই জঙ্গলের ওই সাইড খুব হাতির হানা হয়, তো ওই ভয়ে গ্রামের লোকেরা বেরোয়নি। সকালবেলা উঠে দেখছে কি বিভৎস দৃশ্য দিদিভাই, কি বিভৎস দৃশ্য। মানে কাকার কথা যে খুব খুব দুঃখের, আমারই খারাপ লাগছে। সেই মানে মানুষদের দেহ বেরোচ্ছে, ট্রেনের বগিগুলো কেটে কেটে বার করছে। তারপরে কিছু কিছু বগি আছে একদম দুমড়ে মুচড়ে গেছে। তারপর A7 কামরাটা থেকে নাকি একদম মানুষের তলা, মানুষের যে তলা এগুলো বেরিয়েছে। মানে একটা মানে ছোট ছোট বাচ্চা, ছোট ছোট শিশু মারা গেছে। তারপর মানে একটা বলেছে যে খুব মর্মান্তিক, খুব মর্মান্তিক ঘটনা। তো দিদি ভাই, তারপর 4-5 দিন গেল মোটামুটি ঘটনাটার পর। ওই ট্রেনটা ওরম ভাবে ওইখানে পড়া রয়েছে, এখনো হয়তো আছে, এখনো আছে ট্রেনটা, আছে। ট্রেনটা ওখানে রয়েছে। তো 4-5 দিন পর দিদিভাই কি হয়েছে ভাই বলছি, ওখান থেকে গ্রামবাসী কিছু কিছু মানুষ ওই ট্রেনের ওখান থেকে কেউ কেউ একটা বাচ্চা ছেলে আওয়াজ শোনা যায় যে হিন্দুস্তানি, মানে হিন্দিতে কথা বলে যে মা তো কাহা পার হ্যায়, মা তো কাহা পার হ্যায়, এরকম ঘটনা যে মা তো কাহা পার হ্যায়, এরকম আওয়াজ শোনা যাচ্ছে, বুঝলে? তা এরকম তারপরে শোনা গেছে যে একটা হিন্দুস্তানি মহিলারা, মানে মহিলা, তার একটা ছেলে, একটা মেয়ে এবং তার স্বামী, তারা যাচ্ছিলেন, ওই ট্রেনে বসেছিলেন, 4 জনই শেষ। এবং কিছু কিছু বাচ্চার আওয়াজ শোনা যায়, কান্নার আওয়াজ, মায়ের দুধ খাওয়া বাচ্চা, বুঝতে পারছো? সদ্যজাত, তারাও মারা গেছে এবং সে আওয়াজগুলো শোনা যায় রাত্রিবেলা। এবং একটা বাচ্চা বেঁচে গেছে, যে দেখছে কি মর্মান্তিক, যে মা মরে গেছে, মা মরে গেছেন, কিন্তু সে বাচ্চা কাঁদছে। সে বাচ্চা এখন অনেক নাকি বড় হয়ে গেছে এবং এখনো ওই ট্রেনের কাছে আসে, গ্রামবাসীর কাছে থাকে বা দেখে, সেই গ্রামের মানুষের কাছে মানুষ এখনো আছে, মানে তার মানে খোঁজ পাওয়া যায়নি বাড়ির লোকের। তারপরে আমার কাকা এবং তার বন্ধুরা ওই ট্রেনের আশেপাশে যায় এবং সেখানে রাত্রিবেলা তারা বন্ধুরা মিলে দেখেওছে যে কি আছে, সাহস করে। তো দিদিভাই, এইবার আমি তোমাদের নিজে বলি বাদ বাকি ইনসিডেন্টটা কি হয়। বোন বলে, দিদিভাই আমার কাকা ওই জ্ঞানেশ্বরী এক্সপ্রেস, যেটা S7, সব থেকে বেশি ক্ষতি হয়েছিল, মারাত্মক পরিমাণে ক্ষতি হয়। ওই কামরাটায় 2 বন্ধুকে নিয়ে তার কাকা যায়। যখন যায় তখন দেখে ট্রেনের মধ্যে একটা ভয়ঙ্কর গা ছমছমে পরিবেশ, এতগুলো মানুষ একদম দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায়। তো সেখানে যখন যায়, তার 2 বন্ধু আর বোনের কাকা বলছে, দিদিভাই কাকা 2 বন্ধু তারা ট্রেনের যেই কামরাটায় ওঠে দেখছে একটা বাটি, হয়তো সেই বাটিটায় হয়তো মানে খাবার খেয়েছিল। তো এই যখন ট্রেনের ওই বগিটায় যায়, এটা কিন্তু প্রায় 7-8 মাস পরের কথা বলছি, ওই সময় না, 4-5 দিন পর না, কিন্তু বাটিটা একটু শ্যাওলা শ্যাওলা ধরে গেছে।
আর ওই জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ট্রেনের মধ্যে জানলা দিয়ে অনেক জায়গায় গাছালি ধরে নিয়েছে, গাছপালা হয়ে গেছে ট্রেনের ভেতরেও। তো পুরো ট্রেনটাই যেন একদম মানে মরচে ধরে গেছে। বলছে দিদিভাই ওই যে বাটিটা পড়ে আছে তারা দেখে, কাকার দুই বন্ধু দেখে তারা ওখানে একটা হয় না, দেখে বলে আহারে এটা মনে হয় কারোর ছিল, এই বাটিটা নিয়ে এসেছিল বাড়ি দিয়ে খাবে বলে কিছু, এটা একটা হয় আমাদের। তো সেরকমই তারা দাঁড়িয়ে ওখানে বলে যে ইস এই বাটিটা কেউ মনে হয় খেয়েছিল। তারপর তারা ওখান থেকে আস্তে আস্তে ওই বাটিটা পাশ কাটিয়ে, বাটিটা ওই ট্রেনের বগির মানে সিট যে থাকে দুদিকে মাঝ বরাবর পড়েছিল, তো পাশ দিয়ে তারা এগিয়ে একদম ভিতর দিকে ঢোকে। যখন সামনের দিকে চলে যায় তখন তারা দেখে একটা ধাপ 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 করে শব্দ হচ্ছে, মানে অনেকে মিলে যদি ট্রেনের বগিতে মারে কেউ, হয়তো কেউ অ্যাক্সিডেন্টের পর, এটা আমার ওপিনিয়ন বোনের কথা মতো, আর্তনাদ চিৎকার তো অবশ্যই হয়েছিল। একটা মালগাড়ির উপরে বগি উঠে যাওয়া, ওরকমভাবে মানুষ মারা যাওয়া, সব তো উলাট পুলাট দমড়ে মুচড়ে গেছিলো একে অপরের মধ্যে। তো হতে পারে কেউ এরকম বেঁচে ছিল যে হয়তো বাঁচার জন্য ওই ট্রেনের বগির মধ্যে হয়তো মারছিল। বলছে ট্রেনের বগির মধ্যে যেরকম মারলে শব্দ হয় সেরকম থাপ থাপ করে শব্দ হচ্ছে। বোনের কাকা আর দুই বন্ধু তখন তারা ভাবে যে না, এইবার আমরা এখান থেকে বেরিয়ে যাওয়াটাই ভালো। তাও তারা ওখানে দাঁড়িয়ে থাকে। তখন দেখে যে বাটিটা ওই ঢুকেই দেখে পড়েছিল, সেই বাটিটা ওরা যখন সামনে দাঁড়িয়ে রয়েছে বাটিটা সামনে চলে গেছে, রীতিমতো বাটিটা সামনে গিয়ে থরথর 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 করে কাঁপছে। বাটিটা সামনে গিয়ে থরথর করে কাঁপছে, বাটিটা কাঁপার শব্দ হচ্ছে। যখন এটা দেখে তখন তারা মানে ওখানে না মানে পুরো পাথর হয়ে যায়, পাথরের মূর্তি। কারণ তারা ভয়তে এতটা জর্জরিত হয়ে গেছে, তারা বুঝতে পারেনি যেই বাটিটা সামনে দেখেছে। যখন তারা পেছন দিক দিয়ে মানে তাকিয়ে সামনে বাটির দিকে তাকায় তখন দেখছে ওখানে বাটিটা নেই, ওই বাটিটা ওদের সামনে, রীতিমতো বাটিটা কাঁপছে। তখন কোনো মহিলা কণ্ঠ একদম নাকে নাকে গলা বলছে ইধার সে চালা যা, হিন্দিতে বলে মানে এখান থেকে চলে যা। এই কথাটা শুনে তারা ওখান থেকে দৌড়ে ট্রেনের বগি S7 ওখান থেকে তারা বেরিয়ে চলে আসে। তো আসার পর এক বন্ধুর, কাকার কিছু হয়নি, এক বন্ধুর হালকা জ্বর এসেছিল, আর এক বন্ধু অনেক দিন ভুগেছে, মারাত্মক পরিমাণে জ্বর, শরীর খারাপ হয়ে গেছিলো, মানে বিছানাতে উঠতে পারতো না। তো এইটা শুধু ভয়ের কারণে হয়েছিল। এই ছিল বোনের পাঠানো, তোমরা বোনের ভয়েসও শুনলে, জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের একটি ঘটনার পরে তার কাকার সাথে এই ঘটনাটা ঘটে, তার দুই বন্ধুর সাথে। সত্য একটি ঘটনা। দুটো ঘটনা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট আমি এখন পড়ব, সাথে থাকো। আমাদের প্রথম কমেন্ট করেছে যে তার নাম হচ্ছে সুদীপ্ত ব্যানার্জি, তারপর কমেন্ট করেছে রিঙ্কু সরকার, আচ্ছা, সরস্বতী সাউ, তারপরে নবজ্যোতি সেন কমেন্ট করেছে, বলেছে জয় শ্রীরাম ভাই। তারপর পিন্টু ঘোষ, প্রদীপ দাস, অ্যানিরিয়া, রূপা দে, নবজ্যোতি ঘোষ বলেছে জয় হনুমানজি কি জয়। তারপরে সুদীপ্ত ব্যানার্জি, আচ্ছা, সৈনী রয়, কুকি, রিয়া, এসদেব রয়, নীলিমা মজুমদার, ময়না দত্ত, কিষাণু মান্না, এসদেব রয়, ঝুমা চ্যাটার্জি, আয়ান হালদার, জলি হাজরা দিদিভাই, চৈতালি রয়, শুভঙ্কর ঘোড়ই বলেছে দিদিভাই আজকে দেখতে খুব সুন্দর লাগছে, আচ্ছা। তারপর কমেন্ট করেছো বনানী কর্মকার দিদিভাই, বলেছো ভালো আছো তো? আগের থেকে অনেকটা ভালো আছি দিদিভাই, দুদিন খুব খুব খারাপ অবস্থা ছিল, এমনি তো আগে খারাপই ছিলাম, মাঝখানে দুদিন উঠতেই পারিনি, এখন ভালো আছি।
শম্পা মিত্র, আব্দুল হক ভাই, ডালি দেবনাথ, সুদীপ রয়, সুজাতা দাস, সন্তুর দুনিয়া, প্যান্থার গেমিং ওয়াইটি, তারপর আমাদের কমেন্ট করেছে শাহানা আপু। সবার অবশ্যই আমি নামগুলো বললাম। বলেছো সোনা বোন কেমন আছো, নানান ব্যস্ততার কারণে তোমাকে যোগাযোগ করতে পারি না, তবে তোমার বলা গল্পগুলো মিস করি না। ভালো থেকো বনু, ভালোবাসা অবিরাম। তুমিও খুব ভালো থেকো আপু। সবাই খুব ভালো থেকো। এখনের মতো আসছি, দেখা হবে অবশ্যই তোমাদের সাথে আগামীকাল। এখনের মতো শুভরাত্রি।